সে কখন থেকে এই কড়িগুলো এই মেয়েটার শরীরের উপরে ভাবে ঘুরেই চলেছে। এই কড়িগুলো তো কোনোভাবে এখন পর্যন্ত আমাকে কিছু নির্দেশও করছে না। আর যদি এই কড়িগুলো আমাকে কিছু নির্দেশ নাই করে, তাহলে আমি কি করে এই মেয়েটিকে মুক্ত করব কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমি আমার জীবনে কখনো কোনো দিনও এভাবে হেরে যাইনি। ওদিকে সেই হরিণ এবং হরিণী রাজপুত্রকে নিয়ে গিয়ে তাদের আস্তানায় অনেক সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এরপর রাজপুত্রের জ্ঞান ফিরে আসে। আহ আহ আমি কোথায়? এই তো তুমি আমাদের আস্তানায়। তোমার ভয় নেই, তুমি সুস্থ আছো, তোমার কোনো ক্ষতি হয়নি বন্ধু। এ কি, তোমরা তোমরা তো হরিণ, আর আমি এখানে এলাম কি করে? আমাকে সবকিছু খুলে বলো। আর তাছাড়া আমার তো মনে আছে আমি নদীর জলে ডুবে গিয়েছিলাম। তাহলে কিভাবে তোমাদের এখানে আসলাম বলো তো? তুমি চিন্তা করো না বন্ধু, আসলে নদীর ওই পারে থাকা আমাদের এক হরিণ বন্ধু আমাদেরকে খবর পাঠিয়েছিল যে তোমাকে সাহায্য করার জন্য। আর আমরা সেই খবর পেয়ে নদীর পাড়ে যাই, আর নদীর পাড়ে গিয়ে দেখতে পাই তোমার অচেতন শরীরটা সেখানে পড়ে আছে। আর তখন আমরা আর দেরি না করে তোমাদের আমাদের আস্তানায় নিয়ে আসি আর সুস্থ করে তোলার চেষ্টা করি। আর এই তো অবশেষে তুমি সুস্থ হয়ে উঠেছো। কি বলছো কি? তার মানে যে হরিণটাকে আমি সাহায্য করেছিলাম, সেই হরিণটা তার ঋণ পরিশোধ স্বরূপ আমাকেও এভাবে সাহায্য করলো। কিন্তু আমি যে এবার ওই হরিণ এবং তোমাদের কাছে বড্ড কৃতজ্ঞ হয়ে গেলাম। তোমরা যে আমার প্রাণ বাঁচিয়েছো। না, আমরা তোমার প্রাণ বাঁচাইনি, বিধাতা তোমার প্রাণ রক্ষা করেছে। আমরা তো শুধুমাত্র তার আদেশ পালন করেছি। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হলো তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছো। হ্যাঁ, তবে তোমাদের সাথে এখন আমি বেশি সময় থাকতে পারবো না। আমি আমার অভাগীকে খোঁজার জন্য এই জঙ্গলে এসেছি। আর আমি বুঝতে পারছি যে ঠিক আমি নদীর এপারে পৌঁছে গেছি। আর আমার অভাগীকে আমি নদীর এপারে পেয়ে যাব। এখন আমাকে ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়তে হবে। সেই তখন থেকে নদীর কূলের এখানে এসে অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত তো বদ্যি বুড়ি এলো না। আর বদ্যি বুড়ি পারে যদি নাই আসে, তাহলে আমরা এই মেয়েটির খবর কি করে নেব বলতো? তুই ঠিকই বলেছিস, বদ্যি বুড়ি তো কখনো এরকম দেরি করে না। তাহলে আজ কেন এত দেরি করছে? তাহলে এখন কি করব বলতো? আমরা কি এখানে আরো কিছুক্ষণ থাকবো, নাকি আমরা ফিরে যাব? আর এখানে অপেক্ষা করে কি হবে বলতো? দেখছিস না বেলা গড়িয়ে যেতে শুরু করেছে, কিন্তু বদ্যি বুড়ি তো এখনো এলো না। চল আমরা বরং যাই, কাল এসে আমরা বরং বদ্যি বুড়ির সাথে দেখা করব, ঠিক আছে? সেই ভালো হবে। আজ বদ্যি বুড়ির দেখা পেলাম না তো কি হয়েছে, কাল ঠিকই বদ্যি বুড়ির দেখা পাবো। তখন তার কাছ থেকে সব কিছু জানতে পারবো আমরা। আর আমারও আজ বড্ড ক্লান্ত লাগছে, আমাদের নদী তলদেশে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে, বুঝলি তো? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। তাহলে চল আমরা বরং চলেই যাই। এ কথা বলে মাছ দুটি চলে যেতে থাকে, আর তখনই বদ্যি বুড়ি সেখানে এসে হাজির হয়। তোরা যাস না, দাঁড়া, তোরা একটু দাঁড়া, তোদের সাথে যে আমার বিশেষ কথা আছে। ওই তো বদ্যি বুড়ি চলে এসেছে, ভালোই হলো। যাওয়ার সময় অন্তত বদ্যি বুড়ির সাথে দেখা হয়ে গেল। কিন্তু বদ্যি বুড়ি হঠাৎ করে আমাদের সাথে কি বিশেষ কথা বলতে চাইছে বলতো? ওদিকে কালনাগিনী হঠাৎ করে ছটফট করতে থাকে। না না না, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে এবার বড্ড ভয় করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমার শেষ সময় এগিয়ে আসতে শুরু করেছে, কিন্তু
আমার মনের মধ্যে এমনটা কেন হচ্ছে? এর কারণ কি হতে পারে? কিন্তু আমার এমনটা কেন মনে হচ্ছে? এর কারণ কি হতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে তান্ত্রিক বাবার কাছে গিয়ে সব কিছু যে জিজ্ঞাসা করব, তারও তো কোনো উপায় নেই, কারণ তান্ত্রিক বাবা তো বিশেষ কারণে অনেক দূরে আছে এখন। তবে তারপরও যে আমার এই অস্থিরতার কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। আর আমার কেন জানি না মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বড় কোনো বিপদ ঘটতে চলেছে। আর শুধুমাত্র সেটাই নয়, আমার কেন জানি না এটা বারবার মনে হচ্ছে যে এবার নিশ্চয়ই আমার প্রাণ সংশয় ঘটবে। কিন্তু এই সব কিছু জানতে গেলে তো আমাকে নাগরানীর কাছে যেতে হবে, কিন্তু নাগরানীর কাছে গেলে তো নাগরানী আমাকে উল্টে আঘাত করবে। না না, তাই কোনোভাবেই আমি নাগরানীর কাছে যেতেই পারি না। তবে আমাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার কাছে গেলে আমি সব কিছু জানতে পারবো। আচ্ছা, আমি এত চিন্তা কেন করছি? তান্ত্রিক বাবার এক শিষ্যই তো রয়েছেন, সে তো তান্ত্রিক বাবার মতো অনেক কিছুই জানতে পারে। আমি বরং এক কাজ করি, আমি তার কাছে যাই। গেলেই আমি আমার মনের সংশয় দূর করতে পারবো, আর তার কাছ থেকে আমি সব কিছু জেনে নিতে পারবো। ওদিকে তন্ত্রবুড়ির ধ্যান সাধনা সম্পন্ন হয়, আর সে ধ্যান সাধনা সম্পন্ন করে হঠাৎ করে বিকটভাবে হাসতে থাকে। বাবা, এত সহজে আমি আমার মনের মতো পাত্র খুঁজে পাবো সেটা তো ভাবতেই পারিনি। আর আমার উপযুক্ত পাত্র কিনা এই রাজ্যে রয়েছে, আর আমি কিনা এত চিন্তা করে মরছি। সত্যি আজকাল আমি বড্ড বেশি মাথা খাটিয়ে ফেলছি, আর তাই তো কাছের জিনিস চোখেই দেখতে পাচ্ছি না। তবে এবার আমাকে আমার পাত্র খুঁজে পেতে যে খুব সহজ হয়ে গেল। তন্ত্রবুড়ির হাসির আওয়াজ শুনে কানিমুড়ি সেখানে এসে হাজির হয়ে যায়। এ কি দিদি, তুমি এমন বিকট ভাবে হাসছো যে তোমার হাসি শুনে তো আমি বলতে গেলে ভয় পেয়ে গেছি। আচ্ছা দিদি, হঠাৎ করে এভাবে হাসছো কেন গো? কোনো খুশির সংবাদ আছে নাকি? হ্যাঁ, খুশির সংবাদ আছে। কারণ এবার যে তোর দিদির বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে তোকে। এবার যে আমার বিয়ের বাদ্য বাজবে এই প্রাসাদে। কি বলছো কি দিদি, তোমার বিয়ের বাদ্য বাজবে এই প্রাসাদে? কিন্তু তুমি তো বললে তোমার বিয়ের জন্য নাকি উপযুক্ত পাত্রের খোঁজ করতে হবে। তা তুমি কি উপযুক্ত পাত্র খুঁজে পেয়ে গেছো? তা নয় তো কি, এটাই তো খুশির খবর। আমি আমার উপযুক্ত পাত্রের খোঁজ পেয়ে গেছি। এখন শুধুমাত্র তাকে আমার কাছে নিয়ে আসার অপেক্ষা। আমি আমার বিয়েটা এত ধুমধাম করে করব যে এই পুরো রাজ্য সেটা তাকিয়ে তাকিয়ে দেখবে। আর আমার সাথে যার বিয়ে হবে সে তো যে সে কেউ নয়। সবই তো বুঝলাম দিদি, কিন্তু তুমি যাকে পাত্র হিসেবে পছন্দ করেছো সেই পাত্রটি কে সেটা তো আগে আমায় বলো দিদি। আহ কানি, সব সময় তুই আমাকে এরকম দিদি দিদি বলে কেন ডাকিস বলতো? তোর বয়স আর আমার বয়স কি এখনো এক নাকি? তুই এখন আমার থেকে অনেক অনেক বড়। বলতে গেলে তুই তো বৃদ্ধা, আর আমি একজন যুবতী। আমাকে এখন থেকে তুই তন্দ্রা বলে ডাকবি। আজ থেকে আমি তোর দিদি নই, তুই আমার দিদি। এভাবে আর কতক্ষণ? সেই কখন থেকে আমি আর আপনি দুজনে মিলে তো এই জঙ্গলের চারপাশটা খুঁজে দেখলাম, কিন্তু এখন পর্যন্ত আমার অভাগী বা ওই ভর্তিপুরীর কোনো খবরই তো পেলাম না। এখন কি করব বলুন তো? সত্যি বলতে আমার যে এখন বড্ড চিন্তা হচ্ছে। তাছাড়া এই নদীর পাড়েই তো এই জঙ্গলে ওই ভর্তিপুরীর কুটির ছিল। হঠাৎ করে সেই কুটিরটা কোথায় উধাও হয়ে গেল? নাগরানী,
আমার কেন জানি না মনটার মধ্যে বড্ড চটফট লাগছে, ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমার অবাগির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। দয়া করে আপনি দেখুন না, কোনোভাবে কি আমার অবাগির খোঁজ বের করা যায় কি না। ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না। আমি আরো একটিবার চেষ্টা করে দেখতে চাই যে আসলে কেন আমরা অভাগীর কোনো খোঁজ জানতে পারছি না। আসলে অভাগী এখন কোথায় আছে? এ কথা বলে নাগরানী তার চোখ বন্ধ করে, আর কিছুক্ষণ পরই সে সব কিছু বুঝতে পেরে যায়। কি হলো কি নাগরানী, কিছু কি বুঝতে পারলেন? বলুন না আমাকে, এবারও কি উনি আমার অভাগীর কোনো খোঁজ পাননি? শান্ত হন আপনি, এতটা উদ্বিগ্ন হবেন না। অভাগী কোথায় আছে সেটা আমি এখনো জানতে পারিনি, তবে এটা আমি জানতে পেরেছি যে অভাগী এখন পর্যন্ত বিপদ মুক্ত আছে, ওর কোনো ক্ষতি হয়নি। ও ওই বুদ্ধি বুড়ির কাছেই আছে। ওই বুদ্ধি বুড়ি অভাগীকে সুস্থ করার জন্য তার কুটির সহ অভাগীকে চোখের আড়ালে রেখেছে। আর যেহেতু অভাগীকে সাপে কামড় দিয়েছে, সেহেতু যে কোনো নাগিনীর চোখে যেন তার কুটিরটা দৃশ্যমান না হয়, সেজন্য সে সেই ব্যবস্থা করে রেখেছে। আর আমিও তো একজন নাগিনী, এই জন্যই তো আমি ওই বুদ্ধি বুড়ির বাড়ি খুঁজে পাচ্ছি না। তবে এখানে আশেপাশে নিশ্চয় ওই বুদ্ধি বুড়ির বাড়ি রয়েছে। আর আমার মনে হয় কিছুক্ষণ এখানে অপেক্ষা করা উচিত আমাদের। তারপর ওই বুদ্ধি বুড়ি ঠিকই তার বাড়িকে আবারও দৃশ্যমান করবে, আর আমরা তাদের বাড়ির খোঁজ পেয়ে যাব আর অভাগীর কাছে যেতে পারবো। ঠিকই বলেছেন, তাহলে আমরা বরং সেটাই করি। আমরা আমাদের অভাগীর কাছে না যাওয়া পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করি। কি হয়েছে কি বুড়ি, তুমি হঠাৎ করে এভাবে চুপ হয়ে গেলে কেন? তোমার মুখখানা এমন শুকনোই বা দেখাচ্ছে কেন? আর তাছাড়া আমাদেরকে বলো না যে মেয়েটিকে আমরা তোমার কাছে রেখে গিয়েছিলাম, সেই মেয়েটি এখন কোথায় গো? ওর কি অবস্থা? আর ও কি সুস্থ হয়ে গেছে, নাকি ও বাড়িতে ফিরে গেছে সুস্থ হয়ে, নাকি তুমি তোমার কাছে ওকে রেখেছো? বলো না বুদ্ধি বুড়ি, আমাদেরকে ওই মেয়েটির খোঁজ দাও না গো। তোদের আর কি খোঁজ জানাবো আমি বলতে পারিস? তারপরও তোরা যেহেতু ওই মেয়েটির কথা জানতে চাইছিস, তাহলে শোন, সব আমি তোদেরকে জানাচ্ছি। এরপর বদ্যি বুড়ি মাছ দুটির কাছে সব কিছু খুলে বলে। কি বলছো কি গো বুড়িমা? এত কিছু ঘটে গেছে, আর তুমি ওই মেয়েটির জন্য এত কিছু করছো, তারপর ওই মেয়েটিকে সুস্থ করা সম্ভব হচ্ছে না, আর এত সব অদ্ভুত ঘটনা ঘটছে তোমার সাথে। আর তাছাড়া তুমি যে একটা আকৃতির কথা বললে, তুমি কি বুঝতে পেরেছো গো ওই আকৃতিটা কিসের আকৃতি? বুঝতে পেরেছি বলেই তো তোদের কাছে ছুটে এসেছি, কারণ আমি যে আকৃতি দেখেছি সেই আকৃতি সাধারণ কোনো আকৃতি নয় রে। সেই আকৃতিটা হলো ওই মারণ বিনের আকৃতি। কি বলছো কি বুড়িমা? মারণ বিনের আকৃতি? কিন্তু মারণ বিন দিয়ে কি হবে বলো তো? কি হবে বুঝতে পারছিস না? একমাত্র ওই মেয়েকে বাঁচাতে গেলে ওই মারণ বিনই বাজাতে হবে। আর ওই মারণ বিন যদি একবার বাজাতে শুরু করি, তাহলে ওই মেয়েকে যেই সাপে দংশন করেছে সেই সাপ এখানে ছুটে আসতে বাধ্য হবে, আর ওই মেয়ের শরীর থেকে বিষও তুলে নিতে বাধ্য হবে রে। সেটা খুব ভালো কথা বুদ্ধি বুড়ি, তুমি ওই মারণ বিন বাজিয়ে তাহলে মেয়েটাকে সুস্থ করে দাও না গো।
কি করে সুস্থ করব, কারণ আমি চাইলে তো ওই মারণ বিন বাজাতে পারবো না রে। আর তাছাড়া ওই মারণ বিন এখন কোথায় আছে সেটাও আমার জানা নেই। আর তাই তো আমার মনে হচ্ছে ওই মেয়েটিকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। না না বুদ্ধি বুড়ি, তুমি এমন কথা বলো না গো। আমাদেরকে যে করেই হোক ওই মারণ বিনের খোঁজ করতেই হবে, আর ওই মেয়েটিকে সুস্থ করতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু সময় যে আর হাতে নেই রে বাছা। আজকের দিনটা তো কোনোভাবে হয়তো বাঁচবে, কোনোভাবে হয়তো ওই মেয়েটিকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু কালকের মধ্যে যদি ওই মারণ বিন খুঁজে বের করে ওই মেয়েটির শরীর থেকে বিষ তুলতে না পারি, তাহলে ওই মেয়েটি একেবারে চিরকালের মতো এই দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আর আমার কিচ্ছুটি করার থাকবে না, কিচ্ছুটি না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।